আপনি কি আসলেই অলস? নাকি আপনি এমন একটি যুদ্ধ লড়ছেন, যা সম্পর্কে আপনি অবগতই নন? আপনি কাজ ফেলে রাখেন, ডেডলাইন মিস করেন, আবার জেগে, জেগে স্বপ্ন দেখেন। আবার নিজেকে বলেন, আপনি যখন কাজ করতে চান, তখন আপনি অনেক কর্মঠ। কিন্তু যদি আমি বলি, অলসতা আপনার কোনো চারিত্রিক দোষ নয়। আপনি শুধু আপনার মস্তিষ্কের দাসত্ব করছেন। আমাদের মস্তিষ্ক সাধারণত আমাদের থেকে ২ টি জিনিস চায়। প্রথমত আরাম এবং দ্বিতীয়ত নিরাপত্তা। সে উন্নতি চায়, আবার ঝুঁকি নিতেও ভয় পায়। অস্থিরতা এড়িয়ে চলে। তাই যখন আপনি নতুন কিছু শুরু করতে চান, যেমন ধরুন পড়াশুনো, ব্যবসা, কোনো নতুন স্কিল অথবা ধরুন জিম, ব্রেন আপনাকে সিগন্যাল দেয়, থামো, অনেক এনার্জি খরচ হবে। আপনি তা রিয়েলাইজ করেন না। ভাবেন আজ না, কাল থেকে শুরু করব। কিন্তু সমস্যা হলো, কাল খুব ধীরে, ধীরে ১ সপ্তাহ, ১ সপ্তাহ ১ বছর, আর ১ বছর ৫ বছরের রূপ নেয়। কিন্তু আপনি কি সত্যিই অলস? নাকি আপনি কোনো কিছু দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন? আজ তাই জানব। ১ম এ একটা জিনিস পরিষ্কার করা উচিত। অলসতা কোনো মানসিক রোগ নয়। তাহলে আমরা যাকে অলসতা বলি সেটা আসলে কি? বিজ্ঞানের ভাষায় এটা অনেক সময় প্রেরণা বা মোটিভেশন নিয়ন্ত্রণের সমস্যা। আর মোটিভেশন কন্ট্রোল করে আমাদের ব্রেনের কয়েকটি নির্দিষ্ট সিস্টেম। আমাদের ব্রেন বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রাসায়নিক রিলিজ করে। এর মধ্যে একটি হচ্ছে ডোপামিন। ডোপামিন মানে আনন্দের অনুভূতি নয়। যখন আপনি কোনো কাজের ফলাফলের প্রতি অনেক বেশি আকৃষ্ট হন, আপনার ব্রেন তখন ডোপামিন রিলিজ করে এবং আপনার মনে হয়, চলো এটা করি। আমাদের মস্তিষ্ক একটা রিওয়ার্ড সাইকেলের উপর কাজ করে। যখন কোনো কাজের ফলাফল দ্রুত পাওয়া যায়, ডোপামিন দ্রুত রিলিজ হয়। যেমন ধরুন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা, মুভি দেখা, ভিডিও গেম খেলা, এমনকি মিষ্টি খেলেও ডোপামিন রিলিজ হতে পারে। কিন্তু যখন ফলাফল ধীর গতিতে আসে, যেমন ধরুন ৬ মাস পড়াশোনা করা, ১ বছর ধরে স্কিল ডেভেলপ করা বা ক্যারিয়ারের পেছনে ৫ বছর ইনভেস্ট করা, তখন ডোপামিন খুব স্লোলি কাজ করে। আপনি অলস না, আপনার ব্রেন দ্রুত ফলাফলের প্রতি বেশি আকৃষ্ট। আমাদের ব্রেন ২ ভাবে কাজ করে। এক হচ্ছে লিম্বিক সিস্টেমের মাধ্যমে এবং দ্বিতীয়ত প্রিফ্রন্টাল কর্টেক্সের মাধ্যমে। লিম্বিক সিস্টেমে আমরা খুব ইমোশনাল ভাবে চিন্তা করি, সবসময় আরাম খুঁজতে থাকি। আর প্রিফ্রন্টাল কর্টেক্সটে আমরা খুব লজিক্যাল ভাবে চিন্তা করি, কাজ করার আগে প্ল্যানিং করি, লং টার্ম কনসিকোয়েন্সের কথাও চিন্তা করি। যখন আপনি বলেন, আজকে জিমে যাব, তখন আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স বলে, খুব ভালো সিদ্ধান্ত। কিন্তু যখন কাজটি করার সময় আসে, তখন আপনার লিম্বিক সিস্টেম কাজ করা শুরু করে। অনেক এনার্জি খরচ হবে। আজকে থাক, কাল করব। বৈজ্ঞানিক পর্যবেক্ষণে দেখা যায়, যদি মানুষ ক্লান্ত থাকে, স্ট্রেসে থাকে, ঘুম কম হয়, তখন খুব ইম্পালসিভ ডিসিশন নেয়, যার ফলে লিম্বিক সিস্টেম জিতে যায়। আপনি তখন ভাবেন, আমি অলস। কিন্তু বাস্তবে আপনার ব্রেন এনার্জির কমতি ম্যানেজ করার চেষ্টা করছে। ইভলিউশনারি সাইকোলজিতে বলেছে, মানব মস্তিষ্ক এনার্জি কনজার্ভ করার জন্য প্রোগ্রামড। আগে খাদ্যের অনিশ্চয়তা ছিল, জীবনের ঝুঁকিও বেশি ছিল। তাই অপ্রয়োজনীয় এনার্জি খরচ না করাই ছিল বুদ্ধিমানের কাজ। আজকের সমস্যা হলো, আমরা মানসিক কাজের ক্ষেত্রেও একই সিস্টেম ব্যবহার করছি। ব্রেন ভাবে কাজটি খুব কঠিন, ফলাফল অনিশ্চিত, তাই এড়িয়ে চলাই ভালো। অলসতার সাথে সম্পর্কিত একটি টার্ম হচ্ছে প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন হলো, কাজটা খুব গুরুত্বপূর্ণ জানি, কিন্তু তবুও ইচ্ছা করে পরের জন্য ফেলে রাখি। একে আমরা ইমোশনাল অ্যাভয়েডেন্সও বলতে পারি। আমরা মূলত কাজটি এড়াই না, আমরা এর সাথে জড়িত অস্বস্তি, ব্যর্থতার ভয়, অযোগ্যতার অনুভূতি এবং অজানা ভবিষ্যৎ। কাজটি কঠিন, তাই আমাদের অস্বস্তির অনুভূতি হবে, এনার্জি বেশি খরচ হবে। তখন আমাদের ব্রেন এই অনুভূতি থেকে বাঁচতে চায়। একেই মূলত আমরা অলসতা বলি। একটা প্রশ্ন করি, আপনি কি সত্যিই সবসময় অলস? নাকি আপনি বিশেষ কিছু ঘটনার পর অলস হয়ে যান? খেয়াল করে দেখুন, অলসতা হঠাৎ আসে না। অলসতা অনেক সময় জন্ম নেয় কষ্ট থেকে। যেমন ধরুন ব্যর্থতা, সমালোচনার ভয়, হার্টব্রেক, ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকেও অলসতার জন্ম নিতে পারে। যখন আপনি অনেকদিন ধরে কিছু করছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না, প্রোগ্রেস স্লো, তখন ব্রেইন স্লোলি এনার্জি উইথড্র করে ফেলে। কারণ সে বিশ্বাস হারায়, আর বিশ্বাস ছাড়া মোটিভেটেড থাকা যায় না। অনেক সময় ব্যর্থতা থেকেও অলসতার উৎপত্তি হতে পারে। যেমন ধরুন কোনো এক্সামে ফেল করা, ব্যর্থ ব্যবসা, অথবা হতে পারে ইন্টারভিউতে রিজেকশন। এই ব্যর্থতার ফলে অনেক সময় অসহায়ত্বের অনুভূতি হয়। সাইকোলজিতে একটি টার্ম হচ্ছে রিপিটেড ফেলিয়ারের কারণে ব্রেন এটা শিখে যায় যে চেষ্টা করে লাভ নেই, এরপর আপনিও চেষ্টা করে ছেড়ে দেন। একে অলসতা বলা যায় না। এই ক্ষেত্রে আপনি আবার চেষ্টা করতে ভয় পাচ্ছেন। সমালোচনার ভয়ে অনেক সময় অলসতা কাজ করতে পারে। আপনার চারপাশের মানুষ যখন আপনাকে বলে, তোমাকে দিয়ে হবে না, তুমি এটা পারবে না, বা তোমার এই কাজটি খুব বাজে হচ্ছে, তখন আপনি ক্রিটিসিজমের ভয়ে চেষ্টা করা ছেড়ে দেন। এক্ষেত্রে আপনার অলসতা হচ্ছে সেলফ প্রোটেকশন।
হার্টব্রেক থেকে অলসতা আসতে পারে। আপনি আগে মোটিভেটেড ছিলেন, প্ল্যান ছিল, স্বপ্ন ছিল, হঠাৎ সব ভেঙে গেল। তারপর আপনি আর কাজ করতে চান না, কোনো কিছুই মিনিংফুল লাগে না। আপনি ইমোশনাল শাটডাউনে চলে যান। ব্রেন ভাবে যেখানে এত কষ্ট সেখানে এফর্ট দিয়ে কী লাভ। হার্টব্রেকের পর ডোপামিন লেভেল কমে যেতে পারে, রিওয়ার্ড সিস্টেম ডাল হয়ে যেতে পারে। তাই আগে যেগুলো এক্সাইটিং লাগতো এখন সেগুলো বোরিং লাগে। আপনি অলস না, আপনি আহত। অলসতা হতে পারে কোনো দুর্ভেদ্য দুর্গ, এর সাথে যুদ্ধ করাটাও হতে পারে অনেক কঠিন। জাপানে একটি ফিলোসফি আছে, কাইজেন। এর মানে একসাথে বড় কোনো পরিবর্তন না, শুধু প্রতিদিন 1% উন্নতি। একসাথে রাতারাতি শতভাগ পরিবর্তন না, না একসাথে নতুন জীবনের শুরু, শুধু ছোট ধারাবাহিক অগ্রগতি। কাইজেনের ধারণা এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের শিল্প ব্যবস্থা থেকে। তারা হঠাৎ কোনো বড় বিপ্লব করেনি, তারা প্রতিদিন ছোট ছোট উন্নতি করেছে, ধীরে, চুপচাপ, নিয়মিত। এর ফলাফল সময়ের সাথে জমেছে। অলসতার ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য হতে পারে। আপনি হয়তো আজ 5 ঘন্টা কাজ করবেন না, কিন্তু 5 মিনিট করতেই পারেন। এতে হয়তো পুরো জীবন গুছিয়ে যাবে না, কিন্তু আজ একটা ছোট সিদ্ধান্ত নিতেই পারে। আমাদের ব্রেন বড় পরিবর্তনকে রেজিস্ট করে, ছোট পরিবর্তনকে না। কাইজেন আমাদের বলে শৃঙ্খলা কোনো আবেগ না, মোটিভেশনও না, চিকিৎসাও না, শুধু ধারাবাহিক ছোট ছোট কাজ। হয়তো আপনি অলস না, হয়তো আপনি খুব বড় লাভ দিতে গিয়ে থেমে গেছেন। তাহলে বড় লাভ দেওয়ার প্রয়োজন নেই, ছোট এক পা নিন আজ, এটাই যথেষ্ট।